আসসালামু আলাইকুম বন্ধুরা। ডিসি ইউনিভার্সের বিখ্যাত চরিত্র সুপারম্যানের নতুন সিনেমা বিশ্বে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ মানুষ এটিকে এ পর্যন্ত সবচেয়ে বেশি ইসরায়েল বিরোধী সিনেমা বলে আখ্যায়িত করেছেন। দ্য সুপারম্যান সিনেমাটি জেমস গান পরিচালিত, যা অপ্রত্যাশিতভাবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দর্শক এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সম্পর্কিত অনুভূতিক রাজনৈতিক সূক্ষ্মতা নিয়ে দর্শক এবং সমালোচকদের মধ্যে মতবিরোধ দেখা যাচ্ছে। এখন কিছু ইসরায়েল বিরোধী গোষ্ঠী এই চলচ্চিত্রকে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের পরিস্থিতি সম্পর্কে একটি রূপক মন্তব্য হিসেবে গ্রহণ করেছে। হলিউডে একটি নতুন চলচ্চিত্র সুপারম্যান ইসরায়েলকে শুধু বিরক্তই করেনি, বরং এর ঘুমও কেড়ে নিয়েছে। বর্তমানে ইসরায়েলের জনগণ এবং সরকার এটি দেখে অত্যন্ত ক্ষুব্ধ, কারণ এই চলচ্চিত্রটি ইসরায়েলের গাজায় চালানো অত্যাচার এবং বর্বরতাকে পরোক্ষভাবে একটি সুপারহিরো চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরেছে। এখন আপনি ভাববেন, হলিউডের চলচ্চিত্র, তাও আবার সুপারম্যানের মতো একটি কাল্পনিক সুপারহিরো যারা নিজেরাই ইহুদি ছিলেন, আর সেই চলচ্চিত্র পুরো বিশ্বের সামনে ইসরায়েলকে এভাবে উন্মোচন করে দেখানো হয়েছে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা আসলেই সম্ভব হয়েছে। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। এই চলচ্চিত্রটির পরিচালক জেমস গান এবং ডিসির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। ডিসি, আপনাদের জানিয়ে রাখি, মার্ভেলের মতো একটি বিখ্যাত আমেরিকান স্টুডিও, যা মার্ভেলের মতোই নিজেদের কাল্পনিক সুপার হিরো রাখে। উদাহরণস্বরূপ সুপারম্যান, ফ্ল্যাশ, ব্ল্যাক অ্যাডাম, অ্যাকোয়াম্যান, ওয়ান্ডার ওম্যান, এরা সবাই ডিসি ইউনিভার্সের। আপনাদের জানিয়ে রাখি, সুপারম্যান ফ্র্যাঞ্চাইজে গত কয়েক দশক ধরে অনেক সংগ্রাম করেছে এবং এর সব চলচ্চিত্রতে তেমন কোনো ব্যবসা করতে পারেনি। শেষবার 2013 সালের ম্যান অফ স্টিল নামে পরিচালক জ্যাক স্নাইডার এই চলচ্চিত্রটিকে কিছুটা পুনরুজ্জীবিত করতে পেরেছিলেন, কিন্তু এই বছর 2025 সালে জেমস গান এই ক্লাসিক্যাল সুপারম্যানকে আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছে। কারণ ম্যান অফ স্টিল সম্পর্কে মানুষের ধারণা ছিল যে সে ওভার পাওয়ার্ড বা অতিরিক্ত শক্তিশালী দেখানো হয়েছে। তাই ডিসির জন্য সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সুপারম্যানের এই চলচ্চিত্রটি এর চরিত্রের ভবিষ্যৎ নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর এই চলচ্চিত্রটির ব্যবসা দেখে অনুমান করা যায় যে জেমস গান এতে অনেকটাই সফল হয়েছেন। এই চলচ্চিত্রটি হয়তো 400 থেকে 500 মিলিয়ন ডলার বাজেটে তৈরি করা হয়েছে এবং এটি প্রথম সপ্তাহেই 122 মিলিয়ন ডলার আয় করে ফেলেছে। অর্থাৎ প্রথম সপ্তাহেই এটি ম্যান অফ স্টিলের চেয়েও বেশি ব্যবসা করেছে। আসলে এই চলচ্চিত্রটিতে সুপারম্যানের মতো একটি কাল্পনিক জগৎ দেখানো হয়েছে, যেখানে দুটি কাল্পনিক দেশের গল্প তুলে ধরা হয়েছে, অর্থাৎ সেই দেশগুলি বাস্তবে এই পৃথিবীতে নেই। প্রথম দেশটির নাম হচ্ছে বোরেভিয়া, যা বিশেষত বিমান বাহিনীতে খুবই উন্নত এবং প্রযুক্তিতে উন্নত হওয়ার পাশাপাশি অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির। অর্থাৎ এটি সবসময় তার প্রতিবেশী দেশগুলোর উপর হামলা এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। আর এর সহযোগী আর কেউ নয়, আমেরিকার মতো একটি শক্তিশালী দেশ সবসময় এর পাশে থাকে। বোরেভিয়া তার চেয়ে একটি ছোট পিছিয়ে পড়া দেশের উপর হামলা করে, যার নাম জারানপুর, এবং জোরপূর্বক দখল করে নেয়। এখন যেহেতু এই দেশটি খুব ছোট এবং দুর্বল এবং এর কাছ থেকে কোনো বিশেষ যুদ্ধাস্ত্রও নেই, তাই এই যুদ্ধে জারানপুরে লাখো লাখো নিরীহ মানুষ মারা যায়। অর্থাৎ চলচ্চিত্রের গল্প অনুযায়ী জারানপুরের মানুষ খুবই নির্যাতিত, তাদের উপর শক্তিশালীরা অত্যাচার করে এবং স্বাভাবিকভাবেই একজন সুপার হিরোর মতো সুপারম্যান জারানপুরের মানুষদের শুধু সাহায্যই করে না, বরং আন্তর্জাতিকভাবে তাদেরকে সমর্থনও করে। আর এই গল্পটি ইসরায়েলকে, বাস্তব দুনিয়ায় ইসরায়েলকে শক্তিশালী দেশ বা বোরেভিয়া এবং দুর্বল দেশটি গাজা বা ফিলিস্তিন মনে করা হচ্ছে। আরও কিছু সাদৃশ্যের কথা বললে, চলচ্চিত্রে জারানপুরের জনগণকে প্রতিরোধকারী বিদ্রোহী হিসেবে দেখানো হয়েছে, যাদের সুপারম্যান নির্যাতিত মনে করে সাহায্য করে এবং কোনো বড় শক্তির পক্ষ না নিয়ে দুর্বলদের অর্থাৎ জারানপুরের নাগরিকদের রক্ষা করে এবং তাদের অত্যাচারীদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। চলচ্চিত্রে তাকে স্পষ্টভাবে অত্যাচার এবং নির্যাতিতদের মধ্যে যুদ্ধ থামাতে একজন সুপার হিরো হিসেবে দেখানো হয়েছে। আর এই বিষয়টি ইসরায়েলি এবং তাদের সমর্থনের কাছে ফিলিস্তিনিপন্থী মনে হয়েছে। চলচ্চিত্রে বারবার শরণার্থী, নির্যাতিত নাগরিক এবং তাদের জাতিগত নিধনের কথা উল্লেখ করা হয়। ঠিক তেমনই পরিস্থিতি বর্তমানে গাজায়। একটি দৃশ্যে সুপারম্যান জারানপুরের লোকদের জন্য বলে, আমরা এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি না, যে অত্যাচারী হত্যা করে এই নির্যাতিতদের উপর হামলা চালাতে থাকবে এবং তাদের প্রজন্ম শেষ করে দিবে। আর এই কথাগুলো ইসরায়েলের মনে আঘাত করেছে যে শুধু তাদেরই নয়, পুরো বিশ্বকে এই চলচ্চিত্রটি আয়না দেখাচ্ছে। এখন আপনাদের জানিয়ে রাখি যে এই হইচই এবং প্রতিবাদের মধ্যেও ভালোই হয়েছে, কারণ যারা আগে এই চলচ্চিত্র সম্পর্কে জানতো না, তারাও এই চলচ্চিত্রটি একইভাবে দেখবে এবং ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের মধ্যে আরও বেশি ঘৃণা বাড়বে। আর আপনারা
জানেন যে এই ধরনের সুপারহিরোদের গল্প শুধুমাত্র কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর নয়, বরং কয়েক দশক ধরে দর্শকদের মনে গেঁথে থাকে। চলচ্চিত্রদের সুপারম্যানের মানবিক সহানুভূতি, ন্যায় বিচার এবং নিরপেক্ষতার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। এছাড়াও আমরা দেখি যে বলিভিয়া বিমান হামলায় ঘরবাড়ি ধ্বংস, হাসপাতাল ধ্বংস এবং স্কুলের ওপর হামলা, বাচ্চাদের হত্যা করা, এই সব আবেগপূর্ণ দৃশ্য দেখানো হয়েছে। সীমান্তে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত জনগণ যারা পুরো বিশ্বের সাহায্যের অপেক্ষায় আছে, আর তাদের দেখে যে কোনো ব্যক্তি বুঝতে পারে যে এই এলাকার পরিস্থিতি, গাজার পরিস্থিতি একদম একই রকম। চলচ্চিত্রে জারানপুরের জনগণকে উগ্রবাদী নয়, বরং শান্তির প্রিয় দেখানো হয়েছে, যারা শুধুমাত্র নিজেদের অধিকার চায় এবং নিরীহ নাগরিকরা নিজেদের বাঁচার অধিকার চায়। যদিও জেমস গান এবং ডিসির অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে যে এই চলচ্চিত্রের গল্প মধ্যপ্রাচ্য বা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে মোটেও নয়, বরং এটি একটি কাল্পনিক জগতের চারপাশে ঘুরপাক খাচ্ছে এবং এই চলচ্চিত্রের গল্প 2023 সালে লেখা হয়েছিল, যখন বর্তমান ইসরায়েল ও গাজার যুদ্ধ শুরুই হয়নি। এবং 3 বছর পর যখন এই চলচ্চিত্রটি তৈরি হয়ে প্রস্তুত হলো, তখন মানুষ নিজেরাই এর সংযোগ গাজা ইসরায়েলের সংঘাত জুড়ে দিল। কিন্তু বন্ধুরা, আমার এমন মনে হয় না, কারণ আমার মতে জেমস গান ভেবেচিন্তে একটি রূপক অর্থে তার মনের কথা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন। যতটা তিনি নিজের দেশ আমেরিকায় থেকে করতে পারতেন, ততটা তিনি করার চেষ্টা করেছেন। কারণ নির্যাতিতদের পাশে দাঁড়ানোর জন্য ধর্ম এক হওয়া জরুরি নয়, বরং মানবতা এবং এর কষ্ট জরুরি। আর আমি এটা বিনা কারণেও বলছি না, কারণ যদি আপনি একটু মনোযোগ দেন তাহলে দেখবেন যে জারানপুরের মানুষ আসলে বাদামি ত্বকের, যেমন গাজা এবং ফিলিস্তিনে বসবাসকারী মানুষের ত্বকের মতো। অন্যদিকে বলিভিয়ায় একটি পূর্ব ইউরোপীয় দেশ হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ শ্বেতাঙ্গদের দেশ, যা স্পষ্টতই ইসরায়েল হতে পারে। আর যখন চলচ্চিত্রে সুপারম্যান বলিভিয়াকে জারানপুরের মানুষের হত্যা করা থেকে আটকায়, নিরস্ত্র নাগরিকের ওপর অত্যাচার করা থেকে আটকায়, তখন বলিভিয়া বলে এই লোকেরা তো এমনিতেই মরতে যাচ্ছিল, আমরা তো আসলে তাদের সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর জন্য স্বাধীনতা দিচ্ছি। অর্থাৎ ঠিক একই শব্দ যা ইসরায়েল গাজায় ধ্বংসযজ্ঞের পর জাস্টিফাইড নামক এক ধরনের বলি আওড়ায়। আর এই একই চলচ্চিত্রে বলিভিয়ার আমেরিকান সরকারের সাথে নেতানিয়াহুর মতো গভীর বন্ধুত্ব দেখানো হয়েছে। আর এই দৃশ্য আসলে ফিলিস্তিন ইসরায়েলেরই। এখন এই চলচ্চিত্রের গল্পে ইসরায়েলের জন্য বিপদের ঘণ্টা, কারণ প্রথমবারের মতো মনে হচ্ছে কোনো চলচ্চিত্রে এমনভাবে প্রতীকী অর্থে কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। আর যদি ভবিষ্যতে এই ধারা চলতে থাকে, তাহলে অন্যান্য লোকেরাও এ ধরনের গল্প লেখার সাহস পাবে। এবং একবার এই ট্রেন্ড সেট হয়ে গেলেই সব জায়গায় আপনি এই রাজনৈতিক ইস্যুগুলো আলোচনায় দেখতে পারবেন, আর ইসরায়েলের মতো অত্যাচারী বিশ্বে কোথাও মুখ লুকানোর জায়গা পাবে না। আর এই চলচ্চিত্রের উন্মাদনা এবং ব্যবসা দেখাচ্ছে যে নতুন প্রজন্ম ইসরায়েল সম্পর্কে কি ধারণা রাখে। চলচ্চিত্রে সুপারম্যান আমেরিকার সরকারের উপর হতাশ হয়ে পড়ে, যা অত্যাচারী বলিভিয়াকে সমর্থন করছে নিরস্ত্র এবং দুর্বল মানুষের হত্যা করার জন্য। আর বাস্তবে প্রতিটি শিশু জানে যে আমেরিকা আসলে ইসরায়েলকে সমর্থন করছে। গাজায় সমস্ত ধ্বংসযজ্ঞের জন্য আমেরিকাও সমানভাবে দায়ী। এখন সুপারম্যানকে আমেরিকার সামনে দাঁড়ানো এবং নির্যাতিতদের পাশে দাঁড়ানোর কারণে লেক্স লুথারের হাতে তুলে দিয়ে বন্দী করা হয় এবং বলা হয় যে সে বিদেশি এবং তার কোনো অধিকার নেই। আর আমেরিকা এরপরও বলিভিয়াকে সমর্থন করে যেতে থাকে। চলচ্চিত্রের গল্প শেষ পর্যন্ত বলে যে শুধুমাত্র সুপার হিরোরাই বাঁচাতে পারে, সরকার নয়। আর এটি খুবই গভীর একটি বার্তা ছিল যে মানুষের নিজেদের অধিকারের জন্য নিজেদেরই এগিয়ে আসতে হয়, নিজেদের সুপার হিরো হতে হয়। সরকারের উপর বিশ্বাস করে কিছুই অর্জন হয় না। আপনার হয়তো মনে আছে 1980 সালের চলচ্চিত্রে সুপারম্যান আমেরিকার পতাকা নিয়ে মহাকাশে উড়ে যায়, কিন্তু এই চলচ্চিত্রে আমেরিকাকে অধ্যক্ষ এবং স্বার্থপর দেখানো হয়েছে। এখন এই চলচ্চিত্র শুধু ইসরায়েলের আদর্শ ছবিকেই ভাঙছে না, বরং আমেরিকার ভণ্ডামি, স্বার্থপরতাকে উন্মোচন করেছে। এবং এটি দেখাচ্ছে যে ইসরায়েল সম্পর্কিত সহানুভূতি এবং মিডিয়া প্রোপাগান্ডা, যা $বিলিয়ন খরচ করে মিডিয়া নিয়ন্ত্রণ তৈরি করা হয়েছিল, তা এখন ব্যর্থ। আর এর কারণে হলো বিশ্বের নিয়ম এতটাই যে অত্যাচারী যতই শক্তিশালী হোক না কেন, অবশেষে এমন একটি সময় আসে যখন সত্য লুকিয়ে থাকে না, বরং কোনো না কোনোভাবে বিশ্বের সামনে তা চলেই আসে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আপনারা কি আমার মতের সাথে একমত সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আর এখনো যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারাও সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।